না ভালো। মানে কি উদ্দেশ্যে দেখা করবে সেটা খুব একটা পরিষ্কার নয়, মানে আচ্ছা আচ্ছা, আর কি এটা ভালো আর কি। ডিফিউজ হ্যাঁ, সমস্ত ব্যাপার স্যাপার। বাড়িতে এমনি কীরকম সব হ্যাঁ আমি পরিস্থিতি? ম্যারিড, আমার ওয়াইফ। ছেলে মেয়ে? না। ছেলে মেয়ে, আচ্ছা, আপনার দুজন হ্যাঁ আমার মা, বাবা, দাদা আছে। আছেন? আচ্ছা আচ্ছা, বেশ। একই সঙ্গে না? হ্যাঁ আমাদের নৈহাটিতে পুরনো বাড়ি আছে, তাই নাকি? তো ওখানে মা বাবা মাঝে মাঝে থাকেন। আর নিউ টাউনেও আমাদের মানে বাড়ির উপর নিচ ফ্ল্যাট আছে, সেখানে মা বাবা দাদা থাকে আর কি। আচ্ছা আচ্ছা, বেশ। আমার স্ত্রী মানে আমার ওয়াইফ, উনি ও মানে এই ওর দীক্ষা টিক্ষা আছে আর কি, মানে এই ইয়েতে ছোটোবেলায় উনি ওই ইয়েতেই আর কি কুম্ভকর্ণাদের সম্প্রদায় আচ্ছা আচ্ছা দীক্ষিত আর কি। ও ওইসব আমার কোনো আচ্ছা আচ্ছা কনসেপ্টস নেই এগুলোর আচ্ছা ব্যাপারে আচ্ছা আর কি। আমি আমার নিজের অ্যাবস্ট্রাক্ট সেলফ হয়তো আচ্ছা আচ্ছা, ইয়ের কোনো কথাবার্তা বলতে পারি, কিন্তু ওর মানে ইয়ে আছে আর কি, হুম ওরিয়েন্টেশন আছে। ওরিয়েন্টেশন বলতে ছোটোবেলায় হয়তো হয়েছে আর কি। হুম হুম, রোজ সকালে একবার, রাম নাম ও লেখো। হাইকোর্টের অ্যাডভোকেট। আচ্ছা আচ্ছা আমি প্রফেশনালি আই এম অ্যান অনকোলজিস্ট, আচ্ছা, সেটা কি? মানে ক্যান্সার স্পেশালিস্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও কোথায় আপনার? সিএনসিআই বলে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট আছে না? আচ্ছা, ওদিকে আমার জানা নেই কিছু, হ্যাঁ হ্যাঁ কিছু চিত্তরঞ্জনে জানি। এই টার্সারি মানে ইস্টার্ন ইন্ডিয়া রিজিনাল ক্যান্সার ইনস্টিটিউট বলে আচ্ছা থাকে। আচ্ছা 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 সেকেন্ড ক্যাম্পাসটা নিউ টাউন, আচ্ছা আচ্ছা ওখানে আমি আচ্ছা আচ্ছা, গ্রেড 2 অ্যাসোসিয়েট। ও বাহ, আগে এক বছর বেনারসে ছিলাম। তাই নাকি? হ্যাঁ, আচ্ছা তার আগে মুম্বাই টাটাতে ছিলাম আচ্ছা, ফেলোশিপে। এখানে কত সময়? এখানে এসেছি ওই আগে আমার 23-এর ডিসেম্বরে বিয়ে হয়েছে। আচ্ছা বিয়ে আচ্ছা, ঠিক 1 মাস পরে 1 মাস পর এখানে এসছেন? এখানে জয়েন করেছি। আচ্ছা তার আগে বেনারসে ছিলাম 1 বছর। আচ্ছা আচ্ছা আর তার আগে মুম্বাইতে ছিলাম 1 বছর, 1 বছর না, 6 মাসের ফেলোশিপে ছিলাম। আচ্ছা আচ্ছা, তার আগে মালদা মেডিকেল কলেজে ছিলাম তাই নাকি? 2 বছর, বন্ডের সময়, কোভিডের সময়। আচ্ছা আচ্ছা তার আগে তো এমডি করেছি মেডিকেল কলেজ থেকে। আচ্ছা আচ্ছা, আমার ওয়াইফ থেকে রোজ সকালে ওর একটা মানে ইয়ে আছে, পদ্ধতি আছে, সকালে উঠে রোজ ওই পুজোটা করবে বা যা ওর হুম ইয়ে হুম আছে সেটা ঠিক করবে। মানে আমার মাঝে মাঝে দেখে একটু মানে জিজ্ঞেসও করি, হুম হুম, মানে অভ্যেস করে ফেলেছে আর কি। আচ্ছা আচ্ছা ছোটোবেলা থেকে অভ্যেস আর কি। ওটা সকালে এসে সন্ধ্যাবেলায় যখনই আসে রাতের দিকে আর কি, ঠিক জ্বালাবে ঘরে ওটা। আচ্ছা আচ্ছা, মানে ডেইলি রুটিনের মধ্যে ওনার রুটিনের মধ্যে ওটা নিয়ে ফেলেছে, নিয়ে ফেলেছে। ভালো অভ্যেসটা নিয়ে ফেলেছে আর কি। আচ্ছা আচ্ছা, এমনি ভালো আছেন উনি? হ্যাঁ মোটামুটি ভালো আছে। সেরকম। এদিকে মা বাবা? হ্যাঁ দাদাও থাকে, আমার বড় দাদা আছে 7 বছরের বড়। ওখানেই? হ্যাঁ ও বাড়িতেই ওর থাকে। বাড়িতেই থাকেন? আপনার তো অসুবিধা হবে, কারেন্ট হ্যাঁ চলে গেল তো। ঠিক আছে, একটু হবে কিন্তু ঠিক আছে। হ্যাঁ, এই সময়টা গরম, সকাল সন্ধে মোটামুটি ঠিক আছে, মানে যারা অভ্যস্ত নন আর কি হুম। তাদের জন্য, না হলে একটা তাপ আর কি, কারেন্ট থাকে থাকে না এর মিশিয়ে।
এইগুলো যে অভ্যস্ত, মানে অনেকদিন ধরে ধরুন আমরা তো এগুলো তো অভ্যস্ত হব না। এই তো আমার ওয়ার্ক প্লেস সবসময় এসি, স্বাভাবিক, ঢুকছি এসিতে, মানে যদি আমার ইচ্ছে থাকেও অভ্যস্ত গরম হওয়ার হওয়ার উপায় উপায় নেই। নেই, উপায় নেই। তো মানে এবং না হতে হতে হয়তো কিছু কিছু ক্ষেত্রে আর কি পরের দিকে তখন হয়তো হওয়ার ইচ্ছে থাকলেও হতে পারছি না, বা এরকম যদি একটা জিনিস থাকে, তো সেরকম একটা আছে, মানে মানে কি বলবো, কিরকম ওয়ার্ডিং করবো বুঝতে পারছি না। আচ্ছা, হচ্ছে যে অনেক বা- জিনিসটা মানে দিতে 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 পরে যখন সেটাকে রাশ টানার ইচ্ছাও হয়, রাশটা টানা খুব অসুবিধা হয়। অসুবিধা নেই। এটা মানে এটাই বোধহয় বেস্টের থেকে ভালো ওয়ার্ডিং করতে পারবো না। আমরা এই ঘরটাতেই থাকি আসলে স্থায়ীভাবে কয়েক বছর থেকে আর কি, কুটিরটা আর কি। এই ওটাকে ঠিক করা হলো, মাচাটা ভেঙে গেছে, তো এখানে এসছি বোধহয় খুব সম্ভব 15-16 দিনের আশপাশে হবে, মানে বেশি হলে 16 দিন হবে আর কি, তার কমই হবে হয়তো আর কি। এই রং টংগুলো হয়েছে, এগুলো এগুলো কিন্তু ইট আর মাটি দিয়ে, কিন্তু ঘরগুলো দেখা যাচ্ছে সিমেন্টের মতো কিন্তু মাটির কিন্তু। এই প্রথম ঘরটা আর কি, লাগানো কি দিয়ে? মাটি দিয়ে? হ্যাঁ ইট আর মাটি দিয়ে, সিমেন্টের বদলে এই ঘরটা আর কি। তার উপরে এমনি প্লাস্টারটা নর্মাল যেমন থাকে, ঠান্ডা থাকে। হ্যাঁ, এবং মোটা আর কি, 15 ইঞ্চির দেয়াল আর কি, এইটা আর কি। ওটা আগে করা হয়েছিল আর কি, ইটার মাটি দিয়ে। এরা এখানকার স্থানীয় মানুষ বলেন গাড়া গাঁথনি, গাড়া গাঁথনি মানে মাটি দিয়ে ইটগুলোকে লাগানো আর কি, মোটা 15 ইঞ্চি মতো আর কি। ওপরটা যেন ওই জলে না ধুয়ে যায়, প্লাস্টার নর্মাল নর্মাল যেমন হয় আর কি। হ্যাঁ, আর এইগুলো সাধারণ আর কি, যেমন হয় আর কি। 5 ইঞ্চির বোধহয়, কোথাও 5 ইঞ্চি, কোথাও 10 ইঞ্চি, ইট সিমেন্ট বালি দিয়ে আর কি। মাঝেরটা ওই মাটির, ইট মাটি। এই কদিন আগে রং হলো, তো ওই মাচা টাচা ওইখান থেকে ভেঙে গেছে, ওগুলো ঠিকঠাক মাটি করার জন্য তখন এখানে আপাতত এসে রয়েছি আর কি। দিন 15 কমই হবে বোধহয় আর কি। এদিকে অজয় নদ পেছনটাতে, অজয় জল শুকিয়ে গেছিল, এখন একটু বর্ষা রসাতে একটু হয়েছে জল আর কি। পেরোলেই বর্ধমান, ওটা পেরোলেই বর্ধমান। হ্যাঁ, ওই রাস্তা দিয়ে এলাম, পানাগড় বাইপাস। পানাগড় দিয়ে এলেন, হ্যাঁ। বর্ধমানের দুটো ইয়ে করেছে ভাগ, পূর্ব আর পশ্চিম, এদিকটা পশ্চিম। হ্যাঁ, দিকটা পশ্চিম। আমরা এখানে স্নান করতে গেলে অজয়টা পেরিয়ে গেলেই ওপারে ওই বর্ধমানের গ্রামগুলো শুরু হচ্ছে, ছোটো ছোটো গ্রাম। তালবাহারি বলে একটা নিকটে গ্রাম। নগর ভিক্ষায় গেলে আমরা বর্ধমানে এই নদীর উপর দিয়ে চলে যাই, রাস্তা আছে, নিচ দিয়ে জল যাচ্ছে আর কি। নগর ভিক্ষা মানে হ্যাঁ, নগর ভিক্ষা মানে একদম সোজা কথা, সাধু সন্ন্যাসীদের যে স্বাভাবিক ভিক্ষার, হ্যাঁ ভিক্ষার বিষয়টা থাকে। এগুলো পুরনো সময় থেকে ওই প্রচলিত কথা। কোথায় চললেন? এই নগরে গেছিলাম। নগর মানেই নগর ভিক্ষায় আর কি। ভিক্ষা মানে সাধারণত যেটা হয়, চাল আলু পাওয়া যায়, আনুষঙ্গিক 2 টাকা 1 টাকা 5 টাকা 10 টাকা হয়তো, এগুলো বাড়তি হিসাব, কিন্তু মূলত চাল আলু আর কি। এই পুরো অঞ্চলে, জয়দেব অঞ্চলে যত সাধু সন্তদের আশ্রম, পুরনো সময় থেকে আর কি, পরম্পরাটা বলছি, ও সময়ের সাথে সাথে পরিবর্তন যেমন হয় কম বেশি সে তো আছেই। পরম্পরাটা হলো ওই ভিক্ষার মাধ্যমেই চলে আর কি, মানে একদম আসল যেটা হিসেবে আর কি। ভিক্ষার যে চালটা পাওয়া যায় সেই চালটা দিয়ে রান্না করা হয়, এবং বাড়তি যে চাল যাদের যতটা লাগে, দু একজন করে মানুষ আসতে থাকে, মাঝে মধ্যে তাদের প্রসাদে এই সব ব্যাপারটা কি, বাড়তি চালটাকে বিক্রি করে দেওয়া। এটা এসে জানতে পারলাম এই অঞ্চলে আর কি, সাধু সন্তদের ওই বিক্রি করে দেওয়ার বিনিময়ে যে টাকাটা পাওয়া যাচ্ছে 200 400 500, সেটা দিয়ে তেল নুন ইত্যাদি, হলুদ, এগুলো কেনা হয় আর কি। মানে পুরনো ধারাটা বলছি আর কি। এই পরবর্তীকালে যেখান থেকে দান বা ইত্যাদি যেগুলো বিশেষ আসছে, সেটা তো একটা আলাদা হয়েছে। তো মোটামুটি ওই রকম আর কি। তো নগরে যাওয়া মানে এখানে ভিক্ষায় যাওয়া আর কি, ওই সিনোনিম ওয়ার্ড বলা যায় আর কি, সমার্থক আর কি। জানি, শুনেছি। আমার বইপত্র পড়া আমি খুব একটা ভালো হয়নি, মানে কোনো জিনিসের পুরো হয়তো জাস্ট এসেন্সটা, সেটার এসেন্সটা অন্য একটা টেক্সটেও থাকতে পারে, বা ওরকমের পড়া যেতে হয়। শুনেছি কোনো সম্প্রদায় নাকি
এক ঘরের পরে 2 ঘর 3 ঘরের পরে 4 ঘর নম্বরটা হুম অ্যালাউড নয়, হুম এরকম টাইপের হুম তাদের নিজস্ব 3 ঘরে নিয়মাবলী আছে, ভিক্ষা আর কি, 3 ঘরে ভিক্ষা আর নিয়মাবলী কি। বোধহয় হ্যাঁ আছে, এই আর কি, ওই আর কি, বুঝেছি। আপনার মানে আমরা তো সবাই এদিক ওদিক এই স্পেসিফিক্যালি যারা বিজি এবং ডিসিশন মেকিং কাজ করি আরও এই জাতীয়, আমরা হয়তো সবাই মানে দেখেছি, সবাই হয়তো সবাইকে বলি না নিজেদের কাজের মধ্যে, সবাই একটু একটু মানে দেখে দেখে আর কি, মানে ইয়েতে। তো আপনার যেমন ধরুন কিছুদিন দেখে মনে হয়েছিল খুব ইন্ডিভিজুয়ালিস্টিক, আপনি একটা আহ, লোককে যেটা বলছেন সেটা হয়তো একটা লোককেই বলছেন, সেটা আমার ভালো লেগেছিল আর কি। মানে কোনো প্রিন্সিপাল নয় বা স্পেসিফিক জিনিস না, যেটা করলে ওই মানে ওই নিজের জন্য ভালো আর কি, মানে সেই ব্যাপারটা সেটা আমার একটু ভালো লেগেছিল। আমি অনেকদিন ধরেই ফলো করি এখন, কোনো সময় পাই আর কি। জিজ্ঞাস্য বলতে আমার ওয়ার্ডিং করা ডিফিউজ তো, ভেবে ভেবে কোনো বারবার অসুবিধা নেই, টাইম একদম লাগতে আপনি পারে। খোলসাভাবে বলুন আর কি। ভেবে ভেবে মানে ওয়ার্ডিং করতে হবে, অত ভেবে টেপে হ্যাঁ আসি না না, একদম যেমন মনের ন্যাচারাল যেটা এক্সপ্রেশন হয় সেটাই আর কি। একটা ধরুন প্রথমে যে কথাটার সূত্রে বললাম যে ধরুন আমরা তো মোটামুটি ধরুন আমি জানি না, এটা আমার এক্সপিরিয়েন্স, সবারই এক্সপিরিয়েন্স, আমরা যারা একটু কম্পিটিটিভ, মানে আমাদের মধ্যে খুব কম্পিটিশন আছে এমনি, সেটা ইন্ট্রিনসিক কিনা জানি না, না হয় এটা বোধ হয় না, আবার বোধ হয় যে আমার পার্সপেক্টিভটা বলছি যে কম্পিটিটিভ লাইন, মানে খালি অন্যের সঙ্গে কম্পিটিশন, নিজের সঙ্গেও একটা কম্পিটিশন, যে পরে এটা করতে হবে, পরে ওটা করতে হবে, মানে এটা জানি ওই রেসিং ট্র্যাকে বাইক চলার টাইপের, মানে এটা অনেকদিন ঠিক আছে করছি, মানে ওটাই নিয়ে করি, ওটাই আমার ইয়ে, এই সেন্সটা তো আছে, কিন্তু অনেকদিন করার করছি করছি করতে করতে এখন ধরুন একটা জায়গায় আসার পরেও বা এখন মানে কোনো জায়গায় একটা জায়গায় আসা হয় না, তারপরে আরো 10টা দল থাকে, মানে ওইটার কোনো, ওটা যখন করছি হয়তো ইন্ট্রিনসিকলি ভালোই লাগে তাই এমনি করি, কিন্তু একটা জায়গায় তখন একটা আবার মনে হয় যে মনে হয় না, মানে যেটা প্র্যাকটিক্যাল আর কি, পিরামিড তো পিরামিডের মাঝামাঝি এসে ধরুন পিরামিডের নিচে যারা ছিল তারা তো চলে গেছে, তার থেকে আমরা উঠে গেছি একটা মধ্যেখানে, এখনো তো অনেকজন রয়েছে, এবার চূড়ায় কম লোকই পৌঁছাবে, এই জায়গা থেকে অনেক সময় আর প্লাস এই একটা ইয়েও থাকে যে হয়তো মোমেন্টামটা হারিয়ে যায় না, মোমেন্টামটা হারিয়ে যাওয়াটা এই করতে করতে আগে হয়তো অন্য যে বেসিক স্কিলসগুলো যেগুলোর কথা বলেন সেগুলোর প্রতি অত নজর দেওয়া হয়নি বলে হয়তো এখন আর মানে সেই মোমেন্টামটা পাওয়া যায় না, এরকম একটা ব্যাপার কিছুটা হয়, মানে ধরুন যে জিনিসটা 5-7 বছর আগে 8 বছর আগে মাথার যে প্রোডাক্টিভিটি থাকছিল আর বা যে পরিমাণটা ওই সময় যে জিনিস অ্যাসিমিলেট করে নিতে পারতাম মাথায়, এখন হয়তো সেই জিনিসটা হচ্ছে না। তার এটাও কারণ হতে পারে যে প্রচুর অনিয়ম করেছি মানে ওটাই ওয়ে অফ লাইফ, জানতামও না যে অন্য কোনো ওয়ে অফ লাইফ, দ্যাট ইজ হোয়াট ইউ আর, মানে ইউ বিলং টু দ্যাট এনভায়রনমেন্ট, ইউ পুশ, এরকম। তো ওই আর কি যে এখন মাঝে মাঝে মনে হয় যে কিছু কি রিক্লেম করা সম্ভব,
ওই ওয়ার্ডটা আরেকবার শুনতে ইচ্ছা করে আপনার, আপনি ক্যান্সার স্পেশালিস্ট, ওই সিনোনিম ওয়ার্ডটা একবার জানতে ইচ্ছা করে। সি দিয়ে, ও দিয়ে, আচ্ছা আচ্ছা, অনকো, আচ্ছা অনকোলজিস্ট, আচ্ছা। দেখুন এই বিষয়ে একদম সোজি বলতে গেলে এইটাই, যখনই আমরা কোনো কিছুর ইম্পর্টেন্স বুঝি আর কি, এবং সেই ইম্পর্টেন্স বুঝলে সেখান থেকে একটা স্টেপও যদি আমি আমার যেটা ইচ্ছে সেই হিসেবে নেওয়ার চেষ্টা করি, তো এই একটা স্টেপ এগোলেই ঠিক তারপরেরটা আরও ইজিয়ার হয়ে যায়। তখন আবার আরেকটু এগোলে তখন ওই জায়গাটা অভ্যস্ত হয়ে যাওয়ার কারণে ওই স্বাভাবিক একটা মোমেন্টাম ওই বিষয়ে ফিরে আসে আর কি। মূল হলো ইম্পর্টেন্সটা আর কি, আমি ভেতর থেকে কতটা চাইছি বা সামান্যও যদি চাইছি, সেই সামান্য চাওয়া অনুযায়ী কিছু যদি করি পজিটিভ স্টেপ, সেটা নিজের জায়গা থেকে, সেই স্টেপটাই একটা আলাদা এনার্জি এনে দেবে আর কি ভেতরে, বা উৎসাহ এনে দেবে ওই ক্ষেত্রে আর কি। এইটা আর কি। সেটা আমরা বুঝি না তা নয়, মানে সবাই বুঝি, কিন্তু একটা প্রশ্নের প্রেক্ষিতে মানে একটা আগেও অ্যারাইজ করেছে এই বইটার, মানে কাউর যদি মূল উদ্দেশ্য হয় সে নিজের প্রোডাক্টিভিটিটাকেই রিটেন করবে, এটা কিন্তু মেন উদ্দেশ্য হয়তো এই আমরা হয়তো করিনি আগে, বা আমরা হয়তো ফলো করিনি অতটা ডেইলি, যে অন্য অন্য কিছু জিনিস, ডিসিপ্লিন, মেন্টাল ডিসিপ্লিন বলুন, ফিজিক্যাল ডিসিপ্লিন বলুন, যাই হোক, সেটা ওয়েস্টার্ন টার্ম ইন্ডিয়ান টার্ম যাই হোক, যেহেতু মেনটেন করিনি, কিন্তু সেই ডিসিপ্লিন ওইটা করে ওই দিকে না, ওটার সাহায্য নিয়ে আমার যেটা মেন কাজ, সেইটাই আই ওয়ান্ট টু এক্সেল অ্যান্ড বি মোর প্রোডাক্টিভ, সেইটার মানে এটা কি আমার ওই দিকে, মানে এর সঙ্গে কি এটার রিলেশন আছে, যে একটা রিলেশন নয়, আমি জানি এটা ইকুয়াল টু ওটা করা যায় না, মানে এইটাকে আমার যেটা পার্সোনালি এখন মনে হচ্ছে, আমি যদি ওই ফিজিক্যালি ডিসিপ্লিন, মেন্টালি ডিসিপ্লিন থাকতাম আরও বেশি, তাহলে হয়তো এখন আমার প্রোডাক্টিভিটিটা আরও বেশি থাকতো। তো সেই হিসেবে না, এখন অনেক পরে আমি ওইদিকে একটু একটু করে গোটা মারছি, কিন্তু তার মানে তো এটা নয় যে ওইটাই আমার 24 ঘন্টার কাজ। তো আমি এই ব্যালেন্সটা করতে চাই, মানে সেই হিসেবে সেটা মাঝে মাঝে হয় না, জানি না তো পদ্ধতি। এই ক্ষেত্রে দেখুন ডাক্তারবাবু, একদম সোজা কথায় বলতে গেলে, যখনই আপনি অন্তর থেকে চাইছেন এবং যেটুকুই জানেন সেটাই যথেষ্ট, এবং আনুষঙ্গিক জানাগুলো স্টেপ বাই স্টেপ আসতে থাকবে আর কি, কেননা থিওরিটিক্যালি জানা বিষয় তো নয়। হ্যাঁ, কারণ আপনি যে বিষয়ে আপনার স্কিলফুলনেস, দক্ষতা আর কি, সেই বিষয়ে একজন সাধারণ মানুষকে যখনই যদি বোঝাতে যাওয়া হয়, কোনোভাবেই তার পক্ষে বোঝা সম্ভব নয়, যেহেতু আপনি ওই এডুকেশন এবং শিক্ষা, মানে এই এক্সপিরিয়েন্স, মানে বুকিশ এডুকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স, প্র্যাকটিক্যালিটি আর কি, এইগুলো মিলিয়ে আপনার যে জায়গায় দাঁড়িয়েছেন সেটা আরেকজন মানুষ কখনোই পারবেন না আর কি। এবার সেই মানুষটি যখনই আপনার ওই গাইডলাইন অনুযায়ী এক স্টেপ দু স্টেপ এগোবেন এবং ফলো করতে থাকবেন, তখন ধীরে ধীরে আগামী আরেকটু মানে ক্ল্যারিটি বাড়তে থাকবে আর কি, আরও পরিষ্কার হবে আর কি। আর এখানে আরেকটা বিষয় হলো কি, মানে জগতের আমাদের যে জীবনধারার সাথে আধ্যাত্মিকতার বিষয়টা যত আমাদের বোঝার বিষয়টা অনেস্টলি হবে এবং মানে পরিষ্কারভাবে হবে সঙ্গে সঙ্গে, তখন বুঝতে পারবো যে এটা আলাদা কোনো সেক্টর নয়, আলাদা কোনো ফ্রেমও নয়। কেন আমরা যে কাজই করছি সব কাজেই মন এবং ইন্টেলেক্ট কাজে লাগছে, সাধারণভাবে কাজে লাগছে। মন যদি বলি মাইন্ড, আর ইন্টেলেক্ট বুদ্ধি বা ব্রেইন যদি বলি, এবার ব্রেইনের সাথে যা যা কানেক্টেড সবই তো আধ্যাত্মিকতার মূল বিষয় আর কি, এবং শরীরের সাথে কানেক্টেড আর কি। এগুলো বুঝি, মানে অনেক দেরিতে বুঝছি, মানে এগুলো খুব শক্ত ব্যাপার নাই, দিনচর্যার মধ্যে ডিসিপ্লিন থাকলে শার্পেন্ড হবে ইন্টেলেক্ট, মানে এগুলো আমরা অনেক দিন, আমরা বলবো না, অনেক হয়তো বোঝে, আমি একটু লেটে বুঝছিলাম।
মানে হ্যাঁ টু বি স্পেসিফিক এটা আমি বুঝি, তো সেই জন্য একটা একটা তো কথাবার্তা, আরেকটা একটু স্পেসিফিক যেটা গাইডেন্সের জন্য, মানে ডেইলি কি কিছু বদভ্যাস তো জন্মেছে কাজ করতে করতে, নিজের পুশ করবো কি করে, আর্টিফিশিয়ালি পুশ করবো কি করে, সেই কারণে আর কি করতে করতে। আর তো সেইগুলোর এখন হয়তো একটু রেসিপ্রোকেশন হচ্ছে আর কি, যে তো সেই হিসেবে একটা জাস্ট ওভারঅল গাইডেন্সের জন্য আমি কোনো আবার যেটা বললাম ডিফিউজ আর কি, কোনো উদ্দেশ্য নেই, স্পেসিফিক জানিও না কেন, মানে কী বলছি কেন বলছি। এটা খুব ভালো আর কি, জানিও না কি বলছি কেন বলছি। তো এইখানে একদম পরিষ্কারভাবে এটাই আর কি, মানে যখনই নিজের যে শরীরের অবস্থা মনের অবস্থা এখান থেকে বেটারমেন্টের দিকে যাওয়ার জন্য খুব বেসিক যে ছোট ছোট জিনিস যেগুলো জানি, অনেকগুলো জানি, হয়তো বেশিরভাগই একটা ফ্লোর মধ্যে জীবন কেটেছে বলে জানা সত্ত্বেও ব্যাপারগুলো হেজি হয়ে গেছে বা ফলো আপ হয়নি, করা যায়নি আর কি অনুসরণ সেভাবে, বা করিনি। যাই বা সেই ব্যাপারগুলো খুব সাধারণ জায়গা থেকে শুরু করা। আমরা যেমন ওই বারবারই ওই লেখার মধ্যে বা ভিডিওগুলোর মধ্যে শেষের দিকের কিছু ভিডিওগুলোতে এই তিনটে কথা বারবার করে আসছে আর কি, মানে মূল কেন্দ্র আর কি: সদাচার, শুদ্ধ আহার এবং কালে উপাসনা। একদম পরিষ্কার বাংলা কথা আর কি। সদাচারে যদি আমরা সার এইটা গ্রহণ করি অন্তত লজিক্যাল জায়গা থেকে, যেভাবে চললে আমার বিবেক ভেতরে ব্যালেন্স জায়গায় থাকে এবং কখনো বলে না যে আমি অপরাধ করছি, ভুল করছি, ভেতর থেকেই। একটা তো হলো ফোর্সফুলি বা আর্টিফিশিয়ালি বিবেককে তৈরি করা, না না সবাই এটা করে আমি এটা করলে খারাপ কি, এটা একটা জোর করে করা আর কি, যদি খুব মাইনিউটলি দেখি আর কি। কোনো রকম কন্ট্রোল না করে স্বাভাবিকভাবে বিবেক যেটা সমর্থন করছে ভেতর থেকে এবং ভেতরে পিসফুলনেস বজায় থাকছে, এটাই হলো ইন্ডিকেটার আর কি, যে আমি সদাচার অনুযায়ী চলছি বা চলার চেষ্টা করছি কিনা। তার মধ্যে হাজারবার ওঠা পড়া হবে, সেটা কোনো বিষয় নেই। ওঠা পড়ার মধ্যে দিয়ে যেতে যেতে ধীরে ধীরে এগোনো, এই সদাচারের মূল জায়গাটা হলো এটা আর কি। যে কাজটা করলে অন্তরে ভয় হয়, অপরাধ বোধ হয় বা ভেতরের স্বাভাবিক শান্তি যেটা, মানে এফোর্টলেস যেটা শান্তি, সেটা বিঘ্নিত হয় আর কি। এই অপরাধ বোধটা কি এক্সটার্নাল ওয়ার্ল্ডের এগেনস্টে, না অপরাধ বোধটা নিজের এগেনস্টে হতে পারে? সম্পূর্ণ, মানে এক্সটার্নাল বা ইনার যদি ধরি, কিছু অভ্যেস ধরুন যেগুলো হয়তো আমি করেছি, যেগুলো হয়তো এখন অভ্যেসে হয়ে গেছে, এগুলো এখন ভালো নয় আমি জানি, আমার নিজের জন্য ভালো নয়, হয়তো ওভারঅল আমার যে এক্সটার্নাল পেরিফেরি, বৃহৎ পেরিফেরি যেটা বলে তার জন্য ভালো নয়, কিন্তু সেটা সেগুলোকেও কন্টিনিউ করছি বা হয়তো করছি আবার ধরছি, এরকম জাতীয় যে অভ্যেস, তো সেই জিনিস সেটাও তো একটা অপরাধ বোধ বটে। অপরাধ। সেইগুলো থেকেও আস্তে আস্তে এতে যত যত গভীরতা আসবে ওগুলো থেকে, ওগুলোর যে কন্টিনিউয়েশন যদি বলি আর কি, সেটা ধীরে 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 ওর মধ্যে ব্রেক আসতে থাকবে। এবার ব্রেকের পরে যে স্প্যানটা আর কি, ওই সময়কালটা বাড়বে এবং এদিকে গভীরতা যত বাড়বে ওগুলো আস্তে 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 ইরেগুলার হতে থাকবে আর কি। মানে ফোর্সফুলি হট করে ছাড়ছি না, এদিকে গভীরতা বাড়াচ্ছি, ছোট্ট ছোট্ট জিনিস আর কি। আর খাদ্যাখাদ্যের একটা সম্বন্ধ আছে মানসিক চিন্তার সাথে আর কি, একদম সোজাসুজিভাবে বলতে গেলে। বিভিন্ন রকম খাবার খেয়ে দেখেছি, যেহেতু বহু রকম প্রণালীর মধ্যে দিয়ে এসেছি, তন্ত্রের রাস্তা দিয়েও আসতে হয়েছে খাদ্যাখাদ্যের সেই ধরনের বিষয়, আবার বিশুদ্ধ বৈষ্ণবীয় ধারা অনুযায়ী বছরের পর বছর চলতে হয়েছে। মূল ব্যাকগ্রাউন্ড ওইটাই ছিল আর কি, যোগের ধারা অনুযায়ী আর কি। কাজে খাবারের বহু নিয়মের মধ্যে দিয়ে এসেছি, আবার কোনো নিয়মের মধ্যে দিয়েও আসেনি সময় বিশেষে আর কি। তো এখান থেকে জিস্ট একটা বোঝা গেল, খাদ্যের দুটো দিকে, একটা তো শরীরকে পুষ্ট করে সবাই জানি, এবার মনের যে চিন্তাধারা সেগুলোকেও নিয়ন্ত্রিত করে আর কি, স্বাভাবিকভাবে দেখা গেছে আর কি। একটা হলো ফোর্সফুলি মনকে কন্ট্রোল করা বা ব্যালেন্সে রাখা, আর একটা উইদাউট এনি এফোর্ট মন কাম অ্যান্ড পিসফুল স্টেটে থাকবে আর কি, অ্যাভারেজে। তার মধ্যে মাঝে মাঝে ওয়েভলেন্সের মতো থাকবে, ব্যাপারগুলো কোনো বিষয় নয়। তো সেই হিসেবে খাদ্যের একটা গুরুত্ব আছে, যে যেই জায়গায় যেমন খাদ্যাভ্যাসে আছি, যদি আমরা ব্যাপারটাকে একটু সিনসিয়ারলি নেই ব্যাপারটাকে বা সিরিয়াসলি নিই, তখন আস্তে 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 সেই বিষয়গুলো নিয়ে ভাবনা চিন্তা করা যেতে পারে। কোনো সবার জন্য যে একই রকম তা না, তবে মোটামুটি বেশ কিছু জিনিস এটা কমনলি হেল্পফুল হয় দেখা গেছে। তারপর এই ক্ষেত্রে বলার উদ্দেশ্য এটাই, যিনি চলবেন তিনি যেন নিজে বুঝতে পারেন আগামীতে আমার কোনটা সব থেকে আরও টু দ্য পয়েন্ট, আরও প্রমিনেন্টলি আমাকে সাহায্য করবে আর কি। এটা একটা দিক। আর সদাচার, শুদ্ধ আর কালে উপাসনা, একদম
মানে শব্দগুলো কালী উপাসনায় নির্দিষ্ট কোনো একটা সময় আর কি। তার কারণটা কি, এর পিছনেও কারণ, হ্যাঁ, ওই সারাদিনের মধ্যে 4টে মূল সন্ধিক্ষণ আছে দেখা গেছে আর কি। এবার যোগ সাধনের হিসেবে ধরলে যোগ সাধনে 3টে নারীর কথা বলা হয় আর কি ওখানকার ভাষায়, ইরা, পিঙ্গলা, সুষুম্না, খুব কমন ওয়ার্ডস, বিভিন্ন জায়গায় প্রচলিত আর কি। এবার সেই 3টে নারীর সাথে আমাদের মনের সম্বন্ধ আছে, মনের শান্ততা এবং চঞ্চলতার আর কি। সুষুম্না নারীটা যে সময় বিশেষভাবে ক্রিয়াশীল হয় বা সক্রিয় হয়, তখন মন আপনা আপনি শান্ত হতে থাকে আর কি। আর শুধু শান্ত নয় যে একটা ড্রাই লিভার শান্ত হয়ে গেল সেরকম নয় আর কি, শান্ত তার সঙ্গে সঙ্গে একটা পিসফুলনেস আর কি, একটা যেন মানে কমপ্লিটনেসের ফিলিংস ন্যাচারালি আসতে থাকে ওই পার্টিকুলার টাইমে আর কি, যখনই সুষুম্না অ্যাক্টিভেট হচ্ছে আর কি। সুষুম্না মানে 2 নাসারন্ধ্রের সমান ধারায় শ্বাস বইছে। ইরা হলো বা নাসারন্ধ্রে, মেইন স্ট্রিমটা এটা গৌণ আর কি। পিঙ্গলা ঠিক উল্টোটা আর কি, দক্ষিণ দিকে অর্থাৎ ডান দিকে যদি মেইন ফোর্সফুলি হয় সেটা হলো পিঙ্গলা বেশি অ্যাক্টিভ এখন আর কি। তখন মন স্বাভাবিকভাবেই কোনো একটা কিছু করতে চাইবে, একটু চঞ্চলতা, একটু ক্রিয়াশীলতা, সেটা আবার সেই ক্ষেত্রে কাজে লাগানো যেতে পারে। এবার যখনই আমি ভেতরে ডুব দেব, আমার এই শরীর মন বুদ্ধি নিয়ে যে মানে ফ্রেম আর কি বা ব্যক্তিত্ব, এটাকে আমি যতটা জানি বইপত্র পড়ে বা এগুলো স্নায়ুতন্ত্র অধ্যয়ন করে বা টোটাল যদি ধরি, এটা তো একটা রকম জানা, এটা যাওয়ার, হ্যাঁ, এটা যাওয়ার বাদ দেওয়ার কোনো ব্যাপার নেই, এটা নিজের জায়গায় আছে। এবার আমি যদি এর থেকেও আরও গভীরভাবে নিজেকে চিনতে পারি, আর আমি যদি যথার্থই আধুনিক বলে নিজেকে মনে করি, তাহলে আমার তো সেই ক্ষেত্রে বাধা কিছু নেই গভীরভাবে চেনার পথে এগোতে। যদি আরও ডিপলি নিজের ভেতরে আমি আবিষ্কার করতে পারি শান্তি, তো সেটা তো আমার ব্যক্তিত্বকে সুন্দরভাবে সাজাবে এবং তার পজিটিভ প্রভাব অন্যদের উপরে পড়বে আর কি। তো সেই জন্য ওই নির্দিষ্ট সময় 4টে মূল ক্ষণ। স্পেসিফিক্যালি লাস্ট পার্টটা মানে এইটাতেই আসছিলাম, মানে অনেক করে করে এই ডিসিপ্লিনটা মেনটেন করাটা একটুখানি, মানে এই যে সময় কাল জিনিসটা আমার পার্সোনাল লাইফে একটুখানি মানে ঘেঁটে রয়েছে। আচ্ছা আচ্ছা। মানে কাজ করছি তো মানে একটা বিঞ্জিং টাইপের হ্যাবিট আছে, এটা আমি নিজে বুঝি আর কি। এবং আরও অনেকবার যখন করবো তো পুরো একদম মানে আটারলি ফোকাস, হয়তো সব কিছু একটা কাজ নামিয়ে যাবো, তারপরে হয়তো তাতে দিনচর্যা ঘাঁটছে কি ঘাঁটছে না নো কেয়ার ওভার দ্যাট। তো সেই স্পেসিফিক ব্যাপারটা, ওই জিনিসটাকেও আমি শুধরতে চাই যে দিনচর্যা মেনটেন করেও প্রোডাক্টিভিটি যাতে ওইভাবেই থাকে আর কি। মানে যেটা হয়, যেটা আমি দেখেছি, এটা অ্যাকচুয়ালি হেল্পফুল নয়। যে কাজটা আমি 2 ঘন্টায় গুটোতে পারি, সেটাকে আমি হয়তো অ্যাকচুয়ালি করছি 6 ঘন্টা, কিন্তু হয়তো আরও ফোকাস করতে পারলে ওই কাজটা 2 ঘন্টার মধ্যে করতে হবে। কিন্তু আরও জিনিসপত্রের মানে হয়তো সব জিনিসকে একটু জরুরি ফোন হলে নিয়ে নিতে পারেন। হ্যাঁ, আচ্ছা নিয়ে এসেছি, আচ্ছা আচ্ছা সবাইকে ডেলিগেট করা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ওই আর কি, মানে একটা বলে না কম্পার্টমেন্টালাইজ করা, এই সময় এটা করবো, এটাই করবো। সেটা হয়তো আগে না করে, যেহেতু বুদ্ধিটা ভালো ছিল বা যে একাডেমিক বুদ্ধি যাকে বলে, এবং কোনো জিনিসকে যেরকম আর কি করে সেটা তো করে গেছে, কিন্তু এইটা না থাকলে একটা লেভেলের পরে উঠাও যায় না। সেই ল্যাকিংটা এখন হয়তো ফিল করছে, সেই নিয়ে হয়তো মানে গাইডেন্সের জন্য খুঁজছিলাম বলে হয়তো ভালো লাগলো, সেই জন্যই আসে, আর কিছু না। হ্যাঁ, আপনি মানে নিজেই দেখবেন, মানে আধ্যাত্মিকতা একদম সত্য কথা বলতে গেলে কিছু নিয়ম কানুন সর্বস্ব কোনো ব্যাপার নয়, যে কিছু রুলসই মেনটেন করতে থাকবো, কিছু নিয়মই মূল পুঁজি, তা নয়। নিয়মগুলোর উদ্দেশ্য হলো আমাদের শরীর মনটা যে স্কেলে বাঁধা আছে এখন, যদি বেটার চেতনা আমি রিলিজ করতে চাই, তার জন্য একটু বেটারমেন্ট দরকার আর কি, আমার সারফেসটাকে যেন আরও বেটার লেভেলে উঠতে পারে, সেই জন্য এই ল্যাকগুলোকে যতটা পারি আস্তে আস্তে। এবার হয়তো 10টার ডিসিপ্লিন হলো, 10টার মধ্যে হয়তো দেখা গেল কার্যত আমি 3টে পারছি, সেটাও খারাপ না। ওই 3টে পাচ্ছি, অন্যগুলো সামান্য পার্সেন্টেজে ছোঁয়া, সেটা করতে করতে দেখা গেলো যে আগামী 6 মাস পর যে খুব যে ভেতরটা হিগিলডি একটা অগোছালো ছিল, সেটা বেশ খানিকটা গুছিয়ে গেছে। যেই গুছিয়ে গেছে, ওই যে ফোকাসটা অনেকটা স্ক্যাটার্ড হতো, সেটা টু দ্য পয়েন্ট হচ্ছে আর কি।
এবং শুধু তাই না, তার সঙ্গে সঙ্গে ভেতরে একটা আপনি আস্বাদন একটা হচ্ছে। অনেকদিন আগেকার দুটো পর্ব দেখেছিলাম, মনোযোগ বিষয়বান। মনোযোগ, হ্যাঁ, হ্যাঁ, মনোযোগ, ওই যে তো ওই সময় কিছু কিছু ভিডিও আমার খুব ভালো লেগেছে, খুব হ্যাঁ, ওইটা টু দি আগের আর কি। পয়েন্ট। হ্যাঁ, আমি বললাম না আপনাকে রিসেন্টলি দেখছিলাম, অনেকদিন আগে থেকে ফলো করি আর কি। কিছু কিছু ভিডিও আমার ভালো লেগেছিল, যে মানে মনে হয়েছিল যে ওটা যেন কাউকে হেল্প করতে পারে। হুম। যেমন মনোযোগ বিষয়টা কীরকম, এই শব্দটা এই জন্য ব্যবহার করা হয় যে এটা আমরা প্রায় সবাই পরিচিত। মনোযোগ দিয়ে পড়, মনোযোগ দিয়ে এই কাজটা করছিস না কেন, ছোটোবেলা থেকে তো এরকম শুনি। এবার সেটা যে কোন স্তরে চলে যেতে পারে যদি আমরা ঠিক ঠিক টিউনিং করতে পারি ভেতরে, সেই জন্য ইচ্ছে করে ওটা শাস্ত্রে মানে আধ্যাত্মিক টার্ম ব্যবহার করছি আর কি। আধ্যাত্মিক ক্ষেত্রে আধ্যাত্মিক উপলব্ধির খুব উচ্চ একটা অবস্থাকে বলা হয় সহজ সমাধি বা ন্যাচারাল স্টেট। যে অবস্থায় সাধক যদি পৌঁছান তাহলে তিনি মহাপুরুষ পদবাচ্য অরিজিনালি আর কি, যদি সেই স্টেটটা ভেতরে ডিসকভার্ড হয় আর কি। এবার সেই অবস্থাটায় পৌঁছানোর পর কি হয়, পৌঁছানোর পর শাস্ত্রের শ্লোকটা বলি, দেহাভিমানে গলিতে বিজ্ঞাতে পরমাত্মনি यत्र यत्र मनोयाति तत्र तत्र समाधया। দেহ আমি এই অভিমান বা এই ফ্রেমড যে চিন্তা, সেটা যখন মেল্টেড হয়ে গেল তখন পরমাত্ম তত্ত্ব অবগত হয়। অবগত হয় মানে সেই